উচ্চ মাধ্যমিক শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদের ফার্টিলাইজেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো ফার্টিলাইজেশন কি আমরা সবাই জানি যে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেটের মিলন। এখন এই যে ফার্টিলাইজেশন প্রসেস, এই ফার্টিলাইজেশন প্রসেসটাকে আমরা 4টা ধাপের মাধ্যমে বর্ণনা করব। 1 নম্বর ধাপ যেটা আমরা বলবো সেটা হচ্ছে পরাগ রেণুর অঙ্কুরোদ্গম ও পরাগ নালিকা সৃষ্টি। 2 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব পরাগ রেণুর গর্ভাশয়মুখী যাত্রা। 3 নম্বরে আমরা আলোচনা করব পরাগ নালিকার ভ্রূণথলিতে প্রবেশ। এবং 4 নম্বরে আমরা আলোচনা করব হচ্ছে দ্বিনিষেক, যেটাকে ইংরেজিতে আমরা বলি ডাবল ফার্টিলাইজেশন। তাহলে শিক্ষার্থীরা, আমরা প্রথমে এই যে পরাগরেণুর অঙ্কুরোদ্গম ও পরাগনালিকা সৃষ্টি যে ধাপটা আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সেটা আমি কিন্তু তোমাদের সাথে সেকেন্ড লেকচার যখন আমি দিয়েছিলাম সেই লেকচারে কিন্তু আমি আলোচনা করেছিলাম। তো তারপরেও আমি তোমাদের একটু সংক্ষিপ্তভাবে এই পয়েন্টটা আলোচনা করব। খেয়াল করো যে পরাগরেণুর অঙ্কুরোদ্গম হবে, তাহলে পরাগরেণুর অঙ্কুরোদ্গম এবং পরাগনালিকা সৃষ্টি কোথায় হয়? আমরা সবাই জানি যে ফুলের যে পুংকেশর থাকে, স্টেমেন থাকে, এই স্টেমেনের এই যে অ্যান্থার বা পরাগধানী থাকে, এই পরাগধানীর ভেতরে যে পরাগথলি থাকে তার মধ্যে কিন্তু এই পোলেন গ্রেনগুলো তৈরি হয়, অর্থাৎ পরাগরেণু তৈরি হয়। তখন এই পরাগ রেণুটা যখন ডিনিউক্লিয়াস বিশিষ্ট বা দ্বিকোষ বিশিষ্ট হয়, তখন সেটা অ্যান্থার থেকে মুক্ত হয়ে পলিনেশন যেটাকে আমরা বলি বা পরাগায়ন বলি, এই পরাগায়নের মাধ্যমেই এই স্ত্রী স্তবকের, দ্যাট ইজ কার্পেলের গর্ভমুণ্ডে গিয়ে পতিত হয়। তো এই যে পরাগরেণুর এই যে গর্ভমুণ্ডে পতিত হচ্ছে, এই যে প্রবাহটা, এই যে এক জায়গা থেকে অর্থাৎ পরাগধানী থেকে পরাগরেণু মুক্ত হয়ে গর্ভমুণ্ডে যাচ্ছে, এইটি পদ্ধতিকে আমরা বলি পলিনেশন বা পরাগায়ন। এবং পরাগায়নটা কিন্তু বিভিন্নভাবে সম্পন্ন হতে পারে, বায়ুর মাধ্যমে, পানির মাধ্যমে, কীট পতঙ্গের মাধ্যমে বা এলিমেন্টসের মাধ্যমেও হতে পারে। তো তোমরা একটা জিনিস তোমাদের সাথে আমি একটু আলোচনা করতে চাই, সেটা হলো আমরা অনেক সময় যদি কোনো ফুলের বাগানে আমরা যদি চলাফেরা করি, হাঁটাহাঁটি করি, তাহলে অনেক সময় অনেকের মধ্যে অ্যালার্জিস দেখা যায়, অ্যালার্জি রিয়াকশনটা হয়। তো এটার কারণ তার মানে পরাগরেণুর কিছু হার্মফুল এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। তাহলে অ্যালার্জি যেমন হতে পারে ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া এবং এরকম কিছু রেসপিরেটরি ডিসঅর্ডার হতে পারে। অর্থাৎ বায়ুর সাথে এই পোলেন গ্রেনগুলো আমাদের ফুসফুসে যায় এবং সেখানে ইওসিনোফিল নামক আমাদের একটা শ্বেত রক্তকণিকা আছে, হ্যাঁ, এটা অ্যালার্জেন মনে করে সে এটাকে প্রোটেক্ট করার জন্য চেষ্টা করে এবং তখন হিস্টামিন জাতীয় এক ধরনের পদার্থ সেক্রেশন হয়। তো এটা হলো পরাগরেণুর হার্মফুল ইফেক্ট, কিন্তু পরাগরেণুর কিন্তু ইউজফুল ইফেক্ট আছে। হ্যাঁ, যেমন ধরো অ্যাথলেটস যারা
বা তোমার এই যে রেসিং যে হর্স আছে, এই রেসিং হর্সের পারফরমেন্স ইনক্রিজ করবার জন্য ট্যাবলেট ফর্মে এই পোলেন গ্রেনগুলোকে তাদেরকে সেবন করতে দেওয়া হয়, ফলে তাদের কিন্তু পারফরমেন্স ইনক্রিজ করে। এছাড়াও আমাদের দেশের যে ওমেনরা বিশেষ করে তারা যে কসমেটিক ব্যবহার করে, এই কসমেটিকের সাথেও কিন্তু এই পোলেন গ্রেনটা ব্যবহার করা হয়। তাহলে আমরা পোলেন গ্রেনের ইউজফুল এবং হার্মফুল দুই ধরনের ইফেক্টই আমরা একটু শিখে নিলাম। এরপরে পোলেন গ্রেনটা তাহলে মুক্ত হলো, তাই না? মুক্ত হয়ে তাহলে চলে যাচ্ছে কোথায়? এটা ধরো স্টিগমা, আর এটা হলো স্টাইল। স্টিগমা আর এটা হলো স্টাইল, দ্যাট ইজ এটা হলো গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভদণ্ড। এখন যখন এইখান থেকে একটা পরাগরেণু এখানে ধরো আসলো, তাই না? তাহলে আমরা তো জানি যে সবাই যে পরাগরেণুর দুটো ত্বক থাকে, বাইরেরটা হচ্ছে এক্সাইন আর ভেতরেরটা হলো এন্টাইন, এবং এখানে দুটো নিউক্লিয়াস থাকে, কোষ থাকে, একটা বড় কোষ আর একটা হলো ছোট কোষ, তাই না? তো বড় কোষের যে নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ, এটাকে আমরা বলি ভেজিটেটিভ নিউক্লিয়াস, এবং সেলটাকে বলা হয় ভেজিটেটিভ সেল। আর এটাকে আমরা বলি বাঁকু আকৃতির যে যেটা আমরা দেখতে পাচ্ছি, কোষটা দেখতে পাচ্ছি, নিউক্লিয়াসটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় জেনারেটিভ সেল। তাহলে এই নিউক্লিয়াস বা দ্বিকোষ বিশিষ্ট অবস্থায় কিন্তু এই ধানী থেকে পরাগরেণুটা মুক্ত হয়। এখন এই যে যখন এই পরাগরেণুটা এই একই প্রজাতির ফুলের স্ত্রী স্তবকের এই স্টিগমা বা গর্ভমুণ্ডে গিয়ে যখন পড়ে, তখন কিন্তু এই স্টিগমা ডিটেক্ট করতে পারে যে এটা ওই প্রজাতির ফুলের পরাগরেণু। তখন এটাকে, এই গ্রেনটাকে আমরা বলি হচ্ছে কম্প্যাটিবল পোলেন গ্রেন। আর যদি অন্য কোনো প্রজাতির পরাগরেণু এই স্টিগমাতে এসে পড়ে, হ্যাঁ, তখন কিন্তু স্টিগমা সেটাও ডিটেক্ট করতে পারে, এবং তখন ওই পোলেন গ্রেনকে আমরা বলি ইনকম্প্যাটিবল পোলেন গ্রেন। এনিওয়ে, তো যদি কম্প্যাটিবল পোলেন গ্রেনটা স্টিগমার উপরে এসে পড়ে, তখন স্টিগমা থেকে ফ্লুইড সেক্রেশন হয়। হ্যাঁ, এই ফ্লুইড সেক্রেশন হয়, এখানে ফ্লুইড সেক্রেশন হয়। ফ্লুইড যখন সেক্রেশন হয়, খেয়াল করো, এই ফ্লুইডের ভিতরে কি কি থাকে আমরা জানি। পানি থাকে, তারপর থাকে সুক্রোজ, আর থাকে হচ্ছে বোরন। এগুলো মেইনলি এই তিনটা রাসায়নিক উপাদান থাকে। তো এই স্টিগমা থেকে তখন এগুলো যখন নিঃসরণ হয়, তখন এই পোলেন গ্রেন এটা অ্যাবজর্ব করে, এবং অ্যাবজর্ব করে কার মধ্য দিয়ে? তোমরা জানো যে এক্সাইনে, কোথাও এক্সাইন লেয়ারটা থাকে না, এবং তখন যে স্ট্রাকচারটা দেখতে পাই, এটা আমরা হলো জার্ম পোর বলা হয়। জার্ম পোর বলা হয়, মানে রেণুরন্ধ্র, বাংলায় বলা হয় রেণুরন্ধ্র বলা হয়। তখন এই ফ্লুইডটা এই রেণুরন্ধ্রের মধ্য দিয়ে এই পোলেন গ্রেনের ভিতরে ঢুকে যায়, এবং পোলেন গ্রেনটা তখন এই লিকুইড সাবস্টেন্স গ্রহণ করে এটা তখন কি হয়, সাইজে একটু বড় হয়ে ফুলে ওঠার চেষ্টা করে। হ্যাঁ, কিন্তু সমস্যাটা হলো, তোমরা জানো যে এক্সাইন লেয়ারটা এটা একটা হার্ড, এটা যেহেতু স্পোরোপলিনিন থাকে, তো ফলে কি হয়, এর ভিতরে চাপটা বৃদ্ধি পায়, এবং এই চাপটা তখন কি হয়, এই চাপটা তখন আর এটার উপর, মানে এক্সাইনের উপর দিলেও সেই এক্সাইনটা তো আর ইনলার্জ হয় না। ফলে কি হয়, এই যে ইনটাইনটা আছে, ইনটাইনটা তখন এই জার্ম পোর বা রেণুরন্ধ্রের মধ্য দিয়ে এরকম টিউব লাইক স্ট্রাকচার তৈরি করে। এটাকে বলা হয় পরাগনালিকা বা পোলেন
পোলেন টিউব, পোলেন টিউব বলা হয়। এখন খেয়াল করো, এই পোলেন টিউব যখন ক্রিয়েট হলো, সৃষ্টি হলো, তখন কিন্তু কি হবে, এই যে জেনারেটিভ যে নিউক্লিয়াসটা আছে, এই জেনারেটিভ নিউক্লিয়াসটা কিন্তু তখন এই পোলেন টিউবের ভেতরে এসে ডিভাইডেড হবে, ভাগ হয়ে দুটো মেল গ্যামেট তৈরি করবে। এরকম এখানে দুটো মেল গ্যামেট তৈরি করবে। আর এখানে যে তোমার টিউব নিউক্লিয়াসটা ছিল, এই টিউব নিউক্লিয়াসটা সামনের দিকে চলে আসবে। তাহলে এটা হলো পরাগরেণুর অঙ্কুরোদ্গম ও পরাগনালিকা সৃষ্টি। এই পয়েন্টটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমাদের দ্বিতীয় যে পয়েন্টটা ছিল, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সেই পয়েন্টটা ছিল যে পরাগ নালিকার গর্ভাশয়মুখী যাত্রা। পরাগ নালিকার গর্ভাশয়মুখী যাত্রা। এবার তাহলে আমরা এখন বিষয়টা বোঝার চেষ্টা করি। দেখো, এই যে তোমার পরাগ নালিকা তৈরি হলো, এই পরাগ নালিকাটা এখন এই যে নিচের দিকে যে গর্ভাশয় আছে, ওভারি আছে, এই ওভারির দিকে সে যাত্রা করবে। এখন এই যে তোমার স্টাইল, যেটাকে আমরা বলি গর্ভদণ্ড, এই গর্ভদণ্ড কিন্তু খেয়াল করো দুই ধরনের হতে পারে। একটা হলো যে এরকম হলো থাকতে পারে, এরকম হলো থাকতে পারে, আর হলো থাকলে শুধুমাত্র চারিদিকে এই ধরনের টিস্যু থাকবে। এগুলোকে আমরা বলি এপিডার্মাল সেল। এপিডার্মাল সেল থাকে এরকম শুধুমাত্র, হ্যাঁ, তাহলে আমরা বলি হচ্ছে হলো স্টাইল। আর তার মানে এটা হচ্ছে হলো স্টাইল, হলো স্টাইল। আর যদি দেখা যায় যে স্টাইলটা একটু খেয়াল করো, এপিডার্মাল সেল আছে, এপিডার্মাল সেল আছে, কিন্তু এই স্টাইলের ভিতরে এরকম প্যারেনকাইমা জাতীয় কোষ থাকে। এই যে প্যারেনকাইমা জাতীয় কোষ, এই প্যারেনকাইমা জাতীয় কোষকে বলা হয় কন্ডাকটিভ টিস্যু। কন্ডাকটিভ টিস্যু বলা হয়। এই কন্ডাকটিভ টিস্যুগুলো লুব্রিকেন্টের মতো কাজ করে। অর্থাৎ যখন এই পোলেন টিউবটা এরকম করে যখন বৃদ্ধি পায়, এই পোলেন টিউবটা তখন হলো স্টাইল হলে তো সরাসরি পোলেন টিউবটা ভেতরে ঢুকে যাচ্ছে, কিন্তু যদি সলিড এরকম সলিড স্টাইল হয়, তাহলে কি হয়, এই যে কন্ডাকটিভ টিস্যুগুলো আছে, এই কন্ডাকটিভ টিস্যু থেকে লুব্রিক্যান্ট সেক্রেশন হয়। ফলে যেটা হয়, এই যে পোলেন টিউবটা যখন ভেতরের দিকে আসে তখন প্রেসার ক্রিয়েট করে। হ্যাঁ, এখন আমাদের মনে রাখতে হবে যে পোলেন টিউবটা যখন এখান থেকে সৃষ্টি হয়, এই পোলেন টিউবটার ভেতরে যে সাইটোপ্লাজমিক যে কন্টেন্টগুলো আছে, সবই কিন্তু এই সাইটোপ্লাজমিক যে কন্টেন্টগুলো আছে সব কিন্তু এই পোলেন টিউবের ভেতরে ঢুকে যায়। আর একটা পোলেন গ্রেন থেকে কিন্তু একটা টিউব ফর্ম করে অধিকাংশ ক্ষেত্রে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু জানপোরের মধ্য দিয়ে একাধিক পোলেন টিউব তৈরি হতে পারে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু একটা পোলেন টিউবও তৈরি হয়। যদি একটা পোলেন টিউব তৈরি হয়, তাহলে আমরা বায়োলজিক্যাল ভাষায় বলি মনোসাইফোনাস বলা হয়। আর যদি অনেকগুলো পোলেন টিউব তৈরি হয়, তাহলে আমরা বলি পলিসাইফোনাস। তাহলে অধিকাংশ ক্ষেত্রে
এই একটা মাত্র পোলেন টিউবই তৈরি হয়, সেই জন্য আমরা বলছি মোনোসাইফোনাস। তাহলে এই যে পোলেন টিউবটা এই সলিড স্টাইলের ভেতর দিয়ে যখন চলে আসতেছে, তখন কি হয়, এই কন্ডাক্টিভ টিস্যুগুলো প্রেসার ক্রিয়েট করে। প্রেসার ক্রিয়েট করলে কি হয়, এই যে তোমার পোলেন টিউবের ভেতরে যে নিউক্লিয়াসগুলো বা এখানে যে মেল গ্যামেট তৈরি হয়েছে, সেই মেল গ্যামেটটা তখন প্রেসার পেয়ে উপরের দিকে আবার ব্যাক ফ্লো করতে পারে, কিন্তু তা করতে পারে না। তার কারণ হচ্ছে এই যে পোলেন টিউবটা, এই পোলেন টিউবটার ভেতরে যখন এই যে মেল গ্যামেট এবং এই যে নিউক্লিয়াসটা, নালিকা নিউক্লিয়াসটা চলে আসে, তখন হয় কি, এইখানে কিন্তু ক্যালোস প্লাগ তৈরি হয়, প্লাগস তৈরি হয়। এই ক্যালোস প্লাগস গুলো তৈরি হওয়ার কারণে কিন্তু এই যে এই গ্যামেট এবং নালিকা নিউক্লিয়াস সহ যে সাইটোপ্লাজমিক যে কন্টেন্ট গুলো আছে, এই কন্টেন্ট গুলো কিন্তু আর ব্যাক ফ্লো করতে, মানে পিছনের দিকে ব্যাক করতে পারে না। অর্থাৎ সবগুলো সাইটোপ্লাজমিক কন্টেন্ট সহ সব উপাদানগুলো টিপে তো মাথায় থাকে, তখন কিন্তু দেখা যাবে যে এখানে আবার কি তৈরি হয়েছে, এই ক্যালোস প্লাগ তৈরি হয়েছে। অর্থাৎ ক্যালোস প্লাগ তৈরি হওয়ার কারণেই কিন্তু এই সাইটোপ্লাজমিক উপাদান সহ অন্যান্য যে মেল গ্যামেট এবং যে নালিকা নিউক্লিয়াস থাকে, সেগুলো কিন্তু ব্যাক ফ্লো করতে পারে না। হ্যাঁ, তো তাহলে আমরা বুঝলাম যে এই যে স্টাইলটা, তাহলে স্টাইলটা দুই ধরনের হতে পারে, একটা হলো হলো স্টাইল আর একটা হচ্ছে সলিড স্টাইল। তাহলে ডিফারেন্সটা হচ্ছে, হলো স্টাইলটার ভেতরে এই ভেতরের অংশ থাকবে হচ্ছে ফাঁকা, এখানে কোনো টিস্যু থাকবে না, কিন্তু সলিড স্টাইলের ভেতরে কিন্তু এরকম কন্ডাক্টিভ টিস্যু বিদ্যমান থাকে। তো শিক্ষার্থীরা, আমরা আজকে এই দুটো পয়েন্ট নিয়েই আমরা ফার্টিলাইজেশনের প্রথম পার্টটা শেষ করলাম। আমরা সেকেন্ড পার্টটা কিন্তু পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব।